আমরা দেখলাম শেখ হাসিনা গুলির নির্দেশ দিলেন, আমরা দেখলাম শেখ হাসিনা আহত মানুষদের পাশে না দাঁড়িয়ে বিভিন্ন স্থাপনা ভ্রমণ করা শুরু করলেন, বিটিভিতে গেলেন, মেট্রোতে গেলেন। তখন সাধারণ মানুষের মধ্যে যে ক্ষুব্ধতা তৈরি হয়েছিল তারই একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল ৫ই অগস্ট। এবং আমার প্রশ্ন হচ্ছে, এক বছর পরে এসেও জুলাই চেতনা এবং জুলাইয়ের যোদ্ধা যাদের বলা হচ্ছে তাদের নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, এক বছরে কতটা বাস্তবায়িত হলো এই স্বপ্ন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, জুলাইয়ের চেতনাটা এক একজনের চোখে এক এক রকম। জুলাই মাসটা খুব অদ্ভুত একটা মাস ছিল ২০২৪ সালে, যেই মাসে কেবলমাত্র কোনো রাজনৈতিক দলের কর্মীরাই যে মাঠে নেমেছে তাই নয়, সেই সঙ্গে আপামর সাধারণ মানুষ যারা হয়তো কোনোদিন রাজনীতি করে না, ভবিষ্যতে কোনোদিন রাজনীতি করবেও না, তারা হয়তো কখনো আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কখনো বিএনপিকে ভোট দিয়েছে, ইভেন কখনো না ভোট দিয়েছে। সো এই মানুষগুলো সকলেই পথে নেমে এসেছিল এবং আন্দোলনের সূচনাটা হয়েছিল একটা ভিন্ন রকম দাবি নিয়ে। দাবিটা হচ্ছে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, বৈষম্য থাকবে না। কারণ আমরা জানি যে দীর্ঘ ১৫ বছরের যে শাসন আওয়ামী লীগের, সেখানে তারা এই সরকারি চাকুরিতে এত বেশি সুযোগ সুবিধা প্রত্যক্ষ এবং পরোক্ষ যুক্ত করেছিল যে বাংলাদেশের একটা মানে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, মধ্যবিত্ত পরিবারের ছেলের একমাত্র স্বপ্ন ছিল আমাকে যে কোনো মূল্যে হোক সরকারি চাকরিটা পেতে হবে। তো সেই সরকারি চাকরিটা যখন বিভিন্ন কোটায় বিভক্ত হয়ে দেখা গেল যে মেধায় আসা সংখ্যা অনেক কম, সেই তুলনায় কোটা, নানান রকম কোটায় আসা মানুষের সংখ্যা বেশি, তখন স্বাভাবিকভাবেই একটা আন্দোলন তৈরি হয় সাধারণ ছাত্রদের মধ্যে। কিন্তু দেখুন, তারা কিন্তু ওই পার্ট অফ দ্য সিস্টেম হতে চেয়েছিল। তারা কিন্তু তাদের গোলটা ছিল শেখ হাসিনার অধীনে একটা সরকারি কর্মচারী হওয়া, এইটুকু পর্যন্ত ছিল তাদের স্বপ্নটা। এবং সেই জায়গাটাতে যখন নানান রকম ঘটনা ঘটা শুরু করলো, আমরা দেখলাম আদালতে গেল কাজ মামলাটি, আমরা দেখলাম শেখ হাসিনা গুলির নির্দেশ দিলেন, আমরা দেখলাম শেখ হাসিনা আহত মানুষদের পাশে না দাঁড়িয়ে বিভিন্ন স্থাপনা ভ্রমণ করা শুরু করলেন, বিটিভিতে গেলেন, মেট্রোতে গেলেন। তখন সাধারণ মানুষের মধ্যে যে ক্ষুব্ধতা তৈরি হয়েছিল তারই একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল ৫ই অগস্ট, এবং যেটা প্রায় ১ মাস ৫ দিন ব্যাপী দীর্ঘস্থায়ী হয়। সো এই আন্দোলনটাতে মানুষ, যদিও কোটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু প্রতিটা মানুষ একটা ভিন্ন স্বপ্ন দেখা শুরু করেছিল। ধরুন, আমি একজন রাজনৈতিক কর্মীর চোখ দিয়ে যদি দেখি, আমি একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলাম। যদিও আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে এটা এই ১ বছরে কতটা বাস্তবায়িত হলো স্বপ্নটা, বা আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, এখানে একটা প্রশ্ন রাখি, আপনি কি এখনো মনে করেন যে এটি আসলে কোটা দিয়ে শুরু হয়েছিল? যে কোটার কথা বলছেন সেটা কি অনেকে বলছেন যে সেটা আসলে বাহানা ছিল, নাকি আসলে কোটা দিয়ে শুরু হয়েছিল বলে আপনি মনে করেন? আমার কাছে বাহানার কোনো তথ্য নাই। আমি যতদূর জানি এটা কোটা দিয়েই শুরু হয়েছিল, সত্যি কোটা দিয়েই শুরু হয়েছিল, যেটা 18তেও হয়েছিল। এবং পরবর্তীতে আসলে মানুষের একটা তীব্র ক্ষুব্ধতা কিন্তু এই ১৫ বছরে তৈরি হয়েছে। কিরকম? আমি ভোট দিতে পারছি না, আমি কথা বলতে পারছি না, আমি ফেসবুকে মন খুলে লিখতে পারছি না, বাংলাদেশের ৯৯% মানুষ নৌকা হয়ে গেছে, সবাই আওয়ামী লীগের সমর্থক, কেউ হার্ড সমর্থক, কেউ সফট সমর্থক, কিন্তু পুরো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। কিন্তু ভিতরে ভিতরে এই যে বলতে না পারা, বিরোধিতা করতে না পারা, কিংবা নিজের মতটাকে স্বাধীনভাবে প্রকাশ করতে না পারার ক্ষুব্ধতা, একই সঙ্গে সমাজে তীব্র বৈষম্য তৈরি হওয়া, একটা বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর হাতে অকল্পনীয় পরিমাণ অর্থ জমা হওয়া এবং বাকি সকলেই হ্যাভ নটস হয়ে যাওয়া, আদার্স হয়ে যাওয়া, এই যে ক্ষুব্ধতা, সেটা কিন্তু ১৫ বছর ধরে ধীরে 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 তৈরি হয়েছে। যখন এই কোটা আন্দোলনে সরকার খুবই বাজেভাবে রিয়াক্ট করেছে, গুলি চালানোর নির্দেশ দিয়েছে, ছাত্রদের ব্যঙ্গ করে রাজাকার ডেকেছে, তখন যেটা হয়েছে সবকিছু একত্রিত হয়ে একটা বিস্ফোরণ, গণবিস্ফোরণের মতো হয়েছে। এখন হচ্ছে যে ৫ আগস্টের পরের ১ বছরটা, আমাদের পেছনের ১ বছর, সেটা নিয়ে যদি বলেন, সেটা কি তাহলে সেই যে আপনি যা বললেন যে কিছু বলতে না পারা, তারপরে কিছু লোকের হাতে সম্পদ জব্দ হওয়া, পুঞ্জীভূত হওয়া, তারপরে আরো এই যে বিচারের ক্ষেত্রে কোন দলকে এক জায়গায় করা, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে মানে এখন পরিবর্তনটা স্পষ্ট আপনার কাছে? না, কয়েকদিনে আমরা দেখলাম নতুন সংস্কৃতি বাংলাদেশে, যেটা অতীতে এরকম ভয়াবহ আকারে ছিল না, পরিবর্তন স্পষ্ট না, একদমই স্পষ্ট না। কেন? কারণ আমরা দেশের ১৮ কোটি মানুষের একটা বড় অংশ এই তরুণদের উপরে বিশ্বাস রেখেছিলাম, বাজি ধরেছিলাম। আমরা দেখলাম এই পরিবর্তনের পরে
এত বছরের দুর্নীতির যে দুর্বৃত্তায়নের যে সংস্কৃতি রাজনীতিতে, সেটা এই নতুন দলটিকেও গ্রাস করলো। আমরা দেখলাম এই নতুন দলের কিছু কিছু তরুণ নেতা অবিশ্বাস্য পরিমাণ অর্থের মালিক হলেন। এই মব সংস্কৃতি, এই মব সংস্কৃতি যখন যার বাসায় ইচ্ছা যাকে ইচ্ছা টার্গেট করছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, অর্থ দাবি করছে, না পেলে ভয় দেখাচ্ছে, অনেক সময় যেটাকে বলা হয় যে ডাকাতির মতন ঘটনা ব্যাপকভাবে এই 12 মাসে আমরা লক্ষ্য করলাম। আমরা দেখলাম নারীদের ওপরে ভীষণ রকম মরাল পুলিশিং বেড়ে গেল। আমরা যে অ্যাবসলিউটলি আমরা যে সামনের সারিতে নারীদেরকে দেখেছিলাম, সেই নারীরা কি পোশাক পরবে, কোন হাতার জামা পরবে, কোন দৈর্ঘ্যের কাপড় পরবে, সেটা নিয়েও সরকার বা রাষ্ট্রীয় দপ্তরগুলো তাদের নজরদারি তৈরি করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ওই ঘটনাটি। আমরা দেখলাম নারী ফুটবলারদের খেলা বন্ধের জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখলাম অভিনেত্রীরা শোরুম উদ্বোধনে যাবেন, সেখানে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখলাম মঞ্চ নাটক বন্ধ হচ্ছে। আমরা দেখলাম নারীদেরকে যাতাভাবে অনলাইনে, ফেসবুকে, কমেন্টে, ধরুন আপনার প্রথম আলোর কমেন্টে হয়তো আপনি দেখবেন আমাকে নিয়ে ভয়াবহ সব কমেন্ট, কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগেও ব্যবহৃত হয়নি, এখনো ব্যবহৃত হচ্ছে না। আগে যেমন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মানুষজন অবিশ্বাস্য পরিমাণ অর্থর মালিক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন এই সরকারের সঙ্গে যুক্ত মানুষজন সেই অর্থের মালিক হচ্ছে। আমরা আগে যেমন দেখেছি যে যারা পুলিশ বা প্রশাসনে আছে তারা ভীষণ রকম একটি দলের হয়ে কাজ করছে, এখন আমরা লক্ষ্য করছি যে যদিও সরকার বলছে এই সরকারের কোনো পলিটিক্যাল দল নেই, কিন্তু তারপর আমরা সরকারের কোন উপদেষ্টাকে মুখ ফসকে বলে ফেলতে দেখছি যে বাংলাদেশে সরকার বা সরকারি দল কখনো কোন রকম মবের সঙ্গে যুক্ত হয় না। সরকারি দল কথাটা যখন একজন উপদেষ্টা বলে ফেলেন অবচেতন ভাবে, তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না। পরিবেশ উপদেষ্টা বলেছেন যে আমাদের সরকারি দল বলে একটা কিছু আছে। কিংবা ধরুন যখন আমরা দেখি যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার সময় অন্য আরেকটি দলের নেতাকে ডেকে নিয়ে তার মনের ব্যথা, মনের কথা বলেন, তখন আমরা বুঝি যে ওই দলটিকে তিনি ওন করেন। এবং তিনি যখন খোলামেলায় বলেন যে আমি বলেছি নতুনদেরকে একটা দল করতে, না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে, এই কথাটি বলা, এর মধ্যে দিয়ে উনি বাংলাদেশের মানে বৃহৎ অংশকে এই আন্দোলন থেকে বিযুক্ত করে দিলেন, অ্যাজ ইফ জুলাই চেতনাটা গুটি কয়েক মানুষের একটা নিজস্ব চেতনা হয়ে দাঁড়ালো। বিষয়টা তো সেরকম না। এই গণ অভ্যুত্থানে তো ঠিক ৭১-এ মুক্তিযুদ্ধে যেমন গণমানুষের সংযোগ ঘটেছিল, জুলাইতেও কিন্তু গণমানুষ। এখানে আমার তাহলে প্রশ্নটা এটা আমার মানে খুবই নির্ধারিত প্রশ্ন, সেটি হচ্ছে যে তাহলে ৭১-এর প্রসঙ্গ আপনি আনলেন যে বিএনপি এমন একটা দল যে দলের অসংখ্য সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা ছিলেন, সরাসরি যুদ্ধ করেছে, তাই তো? প্রতিষ্ঠা তার কথা বাদই দিলাম, তারপরেও অনেক আছে। এখন তারপরেও তখনকার যে অভিযোগটা উঠেছিল যে আওয়ামী লীগ তার পুঞ্জীভূত করেছিল যে মুক্তিযুদ্ধ তাদের, তাহলে কি জুলাই চেতনাও কি একই জায়গায়, মানে এটা আমাদের ভাগ্য যে কোনো একটা আন্দোলন হয়, বড় কিছু সমস্ত মানুষ অংশগ্রহণ করে, তারপরে সেটা কোনো একটা দলের বা গোষ্ঠীর হয়ে যাচ্ছে, এবং এটাই কি এই চেতনা বাস্তবায়িত না হওয়ার কারণ যে বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির দ্বন্দ্ব? আমি এটাকে একটা দুর্ভাগ্য বলবো আমাদের জাতি হিসেবে, যে ৭১ যেমন একটি দলের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল, এবং ৭১-কে ব্যবহার করে, ৭১-এর চেতনা শব্দটিকে ব্যবহার করে যেভাবে এই জাতিকে ভীষণ বাজেভাবে বিভাজিত করা হয়েছিল, এবং সকল রকম অন্যায্যতা, সকল রকম দুঃশাসন, সকল রকম দুর্বৃত্তায়নকে মানে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল জাস্ট এই মুক্তিযুদ্ধের চেতনা শব্দটি ব্যবহার করে। একই রকম ভাবে এখন আপনি এই সরকারের কোনো বিরোধিতা করেন, এই সরকারের কোনো কাজের সমালোচনা করেন, কিংবা আপনি স্বাধীন মত প্রকাশ করেন, সাথে সাথে বলা হবে আপনি জুলাই স্পিরিট বিরোধী। আমি একজন আইনজীবী, আমি রাজনৈতিক কর্মী তো বটেই, কিন্তু আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন আইনজীবী। আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমি গত 15 বছরে সুপ্রিম কোর্টের যে পরিবর্তনটা চোখের সামনে দেখেছি, সেটার আরো দ্রুত এবং একই দিকে ধাবমান পরিবর্তন আমি গত 1 বছরে দেখেছি। গত 15 বছরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি কোর্টগুলো ধীরে ধীরে লয়ার চুজ করা শুরু করলো, মানে বেঞ্চগুলো সিলেক্ট করা শুরু করলো যে আওয়ামী লীগের কোন বড় নেতা আসলে তিনি দ্রুত রিলিফ দিয়ে দেবেন। এটা কিন্তু 2008 থেকে 10 বা 12 পর্যন্ত এরকম মহামারী ছিল না, যেটা 12 থেকে শুরু করে 24 পর্যন্ত আমি মহামারী দেখেছি। এগুলো আমার চোখের সামনে ঘটা। ঠিক এখন
মানে 25 থেকে শুরু করে এই যে এখন আমরা 26-এর দিকে যাত্রা শুরু করছি, 24 থেকে শুরু করে এই এক বছরও আমরা কিন্তু দেখতে পেলাম কোন কোন মামলায় রিলিফ দেয়া হবে এবং কোন কোন মামলায় রিলিফ দেয়া হবে না। দেখুন, প্রতিটি মামলাকে কিন্তু আপনি তার ইন্ডিপেন্ডেন্ট মেরিটের উপর যাচাই করবেন। আপনি যদি শুরুতেই বলে দেন আমি জুলাই আগস্টের মামলা শুনবো না, আচ্ছা, কিংবা আমি জুলাই আগস্টের মামলায় জামিন দেব না, আচ্ছা, তার মানে আপনি আপনার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করছেন না।